আকাঙ্ক্ষা সীমাহীন আকাঙ্ক্ষা। তো কত দূর গেলে তারা মনে করবে যে হ্যাঁ আমরা আমাদের আকাঙ্ক্ষার মোটামুটি একটা রূপ পেয়েছে, আমাদেরকে সেটা যেটা বাস্তব। আকাঙ্ক্ষা অনেক সময় বাস্তব না, একটা অবাস্তবের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে, হুইচ ইজ গুড, যেটা হচ্ছে তার মধ্যে একটা বাস্তবতার একটা সীমা নিয়ে আসতে হয়, তারপর আস্তে আস্তে আরো উপরের দিকে যাওয়া। কাজে আমাদের দায়িত্ব অনেক। আমি যখন আলোচনা করছি তার একদিন আগে প্রথম আলো বাংলাদেশের জাতীয় প্রথম সারির দৈনিকদের মধ্যে নিশ্চয়ই সামনে থাকা একটি, তারা প্রায় 1 লক্ষ মানুষের উপরে দৈব চয়নের ভিত্তিতে একটি জরিপ তৈরি করেছে। সেই জরিপে তারা জানতে চেয়েছিল যে এই 45 দিনে ইউনূস সরকারের উপরে মানুষ খুশি কিনা। প্রায় 1 লক্ষ মানুষের ভোটাভুটিতে যেটা দেখা যাচ্ছে যে 51% মানুষ খুশি নন। এটি একটি হতাশাজনক রেজাল্ট। 45 দিনে যদি 51% মানুষ বলে আমরা খুশি নই, তাহলে 60 দিনে হবে 60% মানুষ বলবে আমরা খুশি নই, 90 দিনে অন্তত 70% মানুষ বলবে যে না, সরকার ভুল পথে প্রচালিত হচ্ছে। এই সমস্ত ঝুঁকি, এই ঝুঁকিগুলো তৈরি হচ্ছে এই কারণে তৈরি হচ্ছে যে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার অনেকগুলো গুরু দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিল। মানুষের প্রত্যাশার চাপটা অনেক বেশি, যেটা ডক্টর ইউনূস 1 সপ্তাহ আগে ডয়েচে ওয়েলের সাথে একটি সাক্ষাৎকারে নিজেই বলেছে যে মানুষ অনেক কিছুই তাদের স্বপ্ন, এবং স্বপ্নটা আকাশ ছোঁয়া, এই জন্যই অসন্তুষ্টির পরিমাণটাও অনেক বেশি। স্বপ্ন বেশি হওয়ারই কথা ছিল, স্বপ্ন বেশি বলেই তো বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটেছে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট। বাংলাদেশের আপামার জনসাধারণ, এমনকি 1971 সালে বাংলাদেশ যেদিন স্বাধীন হয় 16 ডিসেম্বরে, সেদিনও সম্ভবত এত মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেনি, যেটা শেখ হাসিনার পতনে বিজয় উল্লাস করেছে। কিন্তু এই পতনের পরে প্রথম যেই কাজটি চলে আসে সেটি হলো যে এই সরকার কি করতে চায় আসলে। সংস্কার, দেশ পরিবর্তন, দ্বিতীয় স্বাধীনতা আমরা অনেকেই বলেছি আবেগের বশতী হয়ে, কিন্তু একটি জনগণের ম্যান্ডেটবিহীন অর্থাৎ নন পলিটিক্যাল, আমি ম্যান্ডেটবিহীন বলছি বলে আপনারা দ্বিমত পোষণ করবেন না, ম্যান্ডেট যেটি আছে সেটি হয়েছে, ম্যান্ডেট ছিল একমাত্র ম্যান্ডেট, সেটা হলো শেখ হাসিনার পতন। সরকার যে গঠিত হয়েছে, এই সরকার যদি বলা হয় যে এটা জনগণের ম্যান্ডেটের সরকার, এক অর্থে ঠিক আছে, কিন্তু জনগণ যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের পছন্দ মতো কোনো রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার পরিচালনার জন্য নির্বাচিত করছে, ততক্ষণ পর্যন্ত সেই সরকারকে ম্যান্ডেটের সরকার অন্তত বলা যাবে না। এটি হয়েছে একটা বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের সরকার। তো বিপ্লব আর গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের সরকারের মেয়াদ কতদিন, তারা কি করতে চায়, তারা জনগণের সামনে কি এই বিষয়গুলো খোলসা করেছে কিনা। আমি শুরুতেই বলেছি যে সরকার অজনপ্রিয় হচ্ছে, এটি মানুষের প্রত্যাশার বেলুন যেমন একটা দায়ী, কিন্তু সেই দায়ীটা কি শুধুমাত্র জনতার, নাকি সরকারের তরফ থেকেও কোনো ব্যর্থতা আছে? ব্যর্থতা যদি থেকে থাকে, একমাত্র ব্যর্থতা সেটা হলো এই সরকারের সামনে কোনো রোড ম্যাপ নেই। কতদিন তারা ক্ষমতায় থাকবে সেটি নিয়ে তারা পরিষ্কার নয়। আমরা নানানভাবে দেখতে পাচ্ছি যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কিছু লালায়িত লোলুপ দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে হয়তো কারো কারোর কথায়, এবং সেটাকে করতে যেয়ে তারা বলছেন সংস্কার যতদিন সম্ভব, যতদিন লাগবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত না। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। ডক্টর ইউনূসের এই বক্তব্য যথেষ্ট শুভঙ্করের ফাঁকি। কেন ফাঁকি সেটি নিশ্চয়ই আমি আলোচনায় বলবো। আমি একদম শুরুর দিকে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যখন বলছিলেন যে আমরা কতদিন ক্ষমতায় থাকব এটি নির্ভর করছে জনগণের সিদ্ধান্তের উপর, জনগণ যখন বলবে আমরা চলে যাব, আমি বলেছিলাম এটি একটি শুভঙ্করের ফাঁকির মতো প্রতিশ্রুতি। কেননা জনগণ যখন চাইবে তখন চলে যাবে, তার অর্থ সরকার কি বলতে চেয়েছে? জনগণকে আবার রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেটাই কি এই সরকার দেখতে চাচ্ছে? সেটাই যদি দেখতে চায় তাহলে তো আমরা বলতে পারি যে না, প্রতিবাদের কিছুটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়ে গেছে? অধ্যাপক সলিমুল্লাহ খান, যিনি
শেখ হাসিনা পদত্যাগের দাবি প্রথম ব্যক্তি হিসেবে একেবারে প্রকাশ্যে তুলেছিলেন সেই সলিমুল্লাহ খান সরকারের ৪৫ দিন পূর্তি উপলক্ষে একটা কথাই বলেছেন যে সরকার, এই ধরনের সরকার যদি নির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে তাদের কর্মপরিকল্পনা এবং কার্যকর দৃশ্যমান উন্নতি না দেখাতে পারে তাহলে ১ বছরের বেশি সরকার সহ্য করবে না জনগণ। এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন? আমি তো অন্তত জানি না। তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো। আর যে সংস্কার করতে যদি তাদের আরো ১৫ বছর লাগে তাহলে কি তাদেরকে ১৫ বছর থাকতে দেবেন আপনারা? তাহলে তাদের বলা উচিত এই সংস্কার করতে কত দূর লাগে। আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর ১ বছর, এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর ১ বছর সহ্য করে, এর বেশি ঘটনা। কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি। যদি ১৯বিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না, অন্তত অনেক মনীষী বলতেন না, কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই। আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে, বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে, অঘোষিত সরকার আছে, তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে, সেটা মালিকদের হতে পারে, এটা সেনাবাহিনীর হতে পারে, এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে, তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না। এখন ডক্টর ইউনূস যেহেতু সুশীলদের প্রতিনিধিত্ব করেন, ডক্টর ইউনূস যেহেতু সমাজের এগিয়ে থাকা এবং বিচক্ষণ শিক্ষিত মানুষদের মন মানসিকতা জানেন, তিনি হয়তো এইসব ভাইব পাচ্ছেন নানান দিক থেকে যে তার উপরে এই প্রত্যাশার যে চাপ, সেই চাপটা তৈরি হচ্ছে এবং তার সরকারের অদক্ষতা এবং ম্যান্ডেট না থাকার কারণে, অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার কারণে এইসব যে সমালোচনা হবে তিনি বুঝতে পারছেন। এবং আমি বিশ্বাস করি এইটা অবিশ্বাস করার কোনো কারণ নেই যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, যিনি ব্যক্তি ৮৪ বছর বয়স, কতদিন তার হায়াত আছে আমরা জানি না, উপরওয়ালা জানেন, সেই ব্যক্তি খুব দীর্ঘমেয়াদে ক্ষমতায় আঁকড়ে পড়ে থাকবেন, এই লালসা তার মধ্যে অন্তত যে নেই, সেটি আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। কিন্তু তারপরেও যেহেতু এই সরকারটি পরিচালিত হচ্ছে ছাত্রদের একাংশের প্রতিনিধিত্ব দিয়ে এবং ছাত্রদের মধ্যে সমন্বয়হীনতা, তাদের পরিকল্পনার অভাব, আমি আগেই বলেছি যেহেতু শেখ হাসিনা কবে পড়বে, পড়ার পরে তাদের অগ্রাধিকার কি, শেখ হাসিনাকে ফেলা পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল, মানুষের পরিকল্পনা ছিল, ফেলার পরে সাধারণ মানুষের পরিকল্পনা ছিল ভোটাধিকার ফিরিয়ে আনা, নির্বাচন এবং অন্তত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত করা। কিন্তু ছাত্রদের পরিকল্পনা কি ছিল? তারা যেটা বলেছে যেটি নতুন বাংলাদেশ, আমরাও বলছি নতুন বাংলাদেশ, সংস্কার করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, এই সবগুলোই যৌক্তিক দাবি। কিন্তু এই দাবিগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এই কাজগুলো কিভাবে ধাপে ধাপে করা যাবে, সেটার কোনো রোডম্যাপ তাদের সামনেও ছিল না। তাদের সামনে আন্দোলনের রোডম্যাপ ছিল, আন্দোলনের প্রত্যেকটা ধাপ ছিল, কিন্তু সরকারে গেলে কিভাবে প্রত্যেকটা ধাপে এক একটি কাজ তারা সম্পাদন করবে সেই পরিকল্পনা ছিল না বলেই আমরা দেখতে পাচ্ছি টানাপোড়েন। একটা হলো ডক্টর ইউনূস, তিনি হয়তো ব্যক্তিগতভাবে চান না বেশি দিন ক্ষমতায় থাকতে, কিন্তু ছাত্রদের একাংশ এবং সর্বোপরি এই ছাত্র এবং জনতার সরকারের পেছন থেকে যারা আছে সেনাবাহিনী, তাদের মোটিভ মতলব কি সেটি নিয়ে প্রশ্ন করাটা অবশ্যই যৌক্তিক প্রশ্ন বলেই আমি মনে করি, অন্তত রাজনীতির একজন প্রত্যক্ষদর্শী হিসেবে। কেননা আমরা এর আগে ২০০৭ সালে এই ধরনের ঘটনা অবলোকন করেছিলাম। ২০০৭ সালের সরকার আর এই সরকারের মধ্যে কি দুর্বলতা, কি তফাৎ এবং কোথায় এই সরকার অনেক বেশি নাজুক ২০০৭ সালের সরকারের থেকে, সেটি নিয়ে আমি আলোচনা করব একটু পরে। তবে তার আগে এই কথাটা জানাই, সেটা হলো যে ডক্টর ইউনূস হয়তো বুঝতে পারছেন যে তারা এই মানুষের এইসব কথাবার্তা শুরু হয়েছে এরই মধ্যে, সে কারণে তিনি ১ সপ্তাহ আগে ডয়েচে ওয়েলের সাথে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে দেখুন, আমাদের নির্বাচন আমরা করতে চাই, নির্বাচনটা তো করতে হবে, কিন্তু যেহেতু নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই গণঅভ্যুত্থান হয়েছে, সুতরাং পুরাতন ব্যবস্থায় যদি আমরা একটা নির্বাচন করি তাহলে লাভ হবে না। সেজন্যই সংবিধানটা কি নতুন থাকবে, না একেবারে নতুনভাবে তৈরি করব, না যেই সংবিধান আছে সেই সংবিধানে কাটাছেঁড়া করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করে একটা নির্বাচনের উপযোগী একটা বিধান তৈরি করব। এখন যেহেতু
আগের সংবিধানের নির্বাচনী বিধান তারা করতে চাচ্ছে না। সুতরাং নতুন সংবিধানের নির্বাচনী বিধানটা কেমন হবে সেইটা করেই তারা নির্বাচনের দিকে আগাবেন। এই সুযোগ জাতির জীবনে আবার কোনোদিন আসবে কিনা তাও জানি না। না আসাটাই স্বাভাবিক হোক, এটা অস্বাভাবিক পরিস্থিতি, আমরা এরকম অস্বাভাবিক পরিস্থিতি আবার হোক সেটা আমরা চাই না। তো না চাইলে তাহলে গোড়াতে হাত দিতে হবে, সংবিধানে হাত দিতে হবে। তো সেখানে প্রশ্ন হচ্ছে সংবিধান আবার নতুন করে লিখতে হবে নাকি যে সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে। এই দুটো নিয়ে একটা মতভেদ আছে। কেউ বলে যে না, আগাগোড়া লিখতে চাইেন না, তাহলে অনেক বিষয় আসবে যেগুলোতে মতের মিল হবে না, বরং যেগুলোর ব্যাপারে একেবারে সবাই একমত সেগুলো করে ফেলে, আর বাকিটা বাদ দেবে। ঠিক আছে, এটার জন্য এখন কমিশন হবে, কমিশন এটার এগুলোর বিচার বিবেচনা করবে, জনমত গঠন করবে, যে সবাই যদি একমত হয় যে এইটাই আমাদের ভালো, এইটাতেই আমরা অগ্রসর হবো, তাহলে আমরা একটা পথ পেলাম। এইটার উপর ভিত্তি করে নির্বাচন হবে, কারণ ওটা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না, কি ধরনের কিসের নির্বাচন হবে, কি কি পদে নির্বাচন হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তার এই কথায় যথেষ্ট খুব বেশি সন্দেহ করার হয়তো কিছু নেই, সহজ হিসাবে দেখলে, যে সংবিধান সংশোধনের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং যোগ্য লক্ষ্য দিয়েই সংস্কার কমিশনটা তো হয়েছে বলে আমরা মনে করি। প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ডিস্টিংগুইশড প্রফেসর, তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়েছেন এবং তিনি এরই মধ্যে মানুষের কাছ থেকে মতামত নানানভাবে নেওয়া শুরু করেছেন বলে আমি যতদূর জানি। আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি খুব দ্রুতই এই কাজটি শেষ করবেন এবং ইউনূস সরকারের যদি একটি রোডম্যাপ খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার সরকার পরিচালনা, এবং সেখানে তিনি যদি বলে থাকেন যে সংবিধান সংস্কার করেই নির্বাচনী রোডম্যাপ আমরা দিতে চাই, সেক্ষেত্রে আলী রিয়াজ প্রফেসর তারও একটা রোডম্যাপ থাকার দরকার বলেই আমরা মনে করি, এবং সেটা জনগণকে ঘোষণা দিয়েই যে না, আমরা এই সময়টা নিব, 3 মাস 4 মাস অথবা 5 মাস, এর মধ্যেই কতদিন লাগতে পারে তার একটা রূপরেখা দেবেন। তারপরেই হয়তো আমরা বুঝতে পারবো যে না, নির্বাচনের ব্যাপারে সরকার কি ভাবছে। কিন্তু এর মধ্যে তার যে আমি আলোচনাটা করব যে 2007 সালে আমরা এই ধরনের একটা মোটিভ দেখেছিলাম। কি মোটিভ দেখেছিলাম? যে সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাকে প্রলম্বিত করার একটা মোটিভ। কিভাবে দেখেছিলাম? যে দেখুন, 2007 সালে যেই সরকার এসেছিল, তত্ত্বাবধায়ক সরকার বলছি আমরা, সেই সরকারটা ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদের সরকার, এবং সেই সরকার এসেছিল কোন প্রেক্ষিতে এসেছিল? যে তখন তার আগে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বিএনপি তার পূর্ণ মেয়াদের ক্ষমতা শেষ করে একটি নির্বাচনের দিকে রোডম্যাপ ঘোষণা করেছিল, তফসিল ঘোষণা করেছিল। 22 তারিখ যখন নির্বাচন হওয়ার কথা ছিল, মাত্র 11 দিন আগে, অর্থাৎ 11 তারিখ, আমার যদি দিন তারিখ ভুল না হয়ে থাকে, এই জন্যই বলা হয় 9/11, সেপ্টেম্বরের 11, 22 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল জাতীয় নির্বাচন, তার 11 দিন আগে 11ই সেপ্টেম্বর সেই সরকারের, রিয়াজউদ্দিন সরকারের পতন হয়। কিন্তু সেই পতনে হইলেও তখন মাঠে সক্রিয়ভাবে ছিল তখনকার সদ্য বিদায়ী হওয়া সরকারি দল বিএনপি, আর মাঠে ছিল কি? আওয়ামী লীগ। ব্যাপক রাজনৈতিক সাংগঠনিক শক্তি সম্পন্ন একটি রাজনৈতিক দল। তো সেই সময় আমি একটু আগে আলোচনায় বলেছি যে 2007-এর যে তত্ত্বাবধায়ক সরকার আর এই সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার, শক্তির বিবেচনায় এই সরকারটা অনেক দুর্বল। কেন দুর্বল সেটির ব্যাখ্যা আমি এখন দিব। দেখুন, সেই সময় সরকার থেকে সদ্য বিদায়ী হয়েছে বিএনপির কোনো নেতৃবৃন্দ দেশ ছেড়ে তখন পালিয়ে যায়নি। খালেদা জিয়া, তারেক রহমান সবাই তখন দেশে, এবং বিএনপির সকল প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্যরা সবাই তখন দেশে, যদিও পরবর্তীতে তারা অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। আর আওয়ামী লীগের সবাই তো তখন মাঠেই, কেননা তারা দীর্ঘ সময় ধরে একটা নির্বাচনের জন্য, তাদের মতো করে একটা নির্বাচনের জন্য রাজনীতিক আন্দোলন করে আসছিল। যেই সেনাশাসিত সরকার আসলো ফখরুদ্দিন মঈনুদ্দিনদের, সেই সেনাশাসিত সরকারের পেছনে অন্তত সক্রিয়ভাবে, শক্তভাবে এবং সর্বতোভাবে শক্তি জুগিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সমস্ত রকম সফট উইং, কালচারাল উইং এবং আওয়ামী লীগের আমলাতন্ত্র সব কিছুই সেই সরকারের পেছনে ছিল, এবং সরকার যেটাই করছিল সেখানে তাদের সমর্থন ছিল। যদিও
দুই নেত্রীর গ্রেপ্তার এবং তাদেরকে বিশেষ কারাগারে রাখা, এই ধরনের নানান ঘটনা ঘটেছে। কিন্তু আওয়ামী লীগ জানতো আজ হোক কাল হোক এই সরকার যখন নির্বাচন দিবে তারাই ক্ষমতায় আসবে। এমনকি শেখ হাসিনা বলেছিল না যে এই সরকার তো তাদের আন্দোলনের ফসল। আজকে যদি ইউনূস সরকারকে দেখেন আপনারা, তাহলে বলতে পারেন মোটা দাগে যেটা, হ্যাঁ বিএনপি জামাত এই সরকারের পেছনে আছে। কিন্তু আসলে কি পেছনে আছে? ইউনূস সরকারের তরফ থেকে কি বিএনপি জামাত এবং অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কি কোনো যোগাযোগ রক্ষা করা হচ্ছে? আমরা জেনেছি প্রথম দিকে একটি মিটিং হয়েছিল, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির হাইকমান্ডের অনেক নেতার সাথে কথা বলে এটাও জানা গিয়েছে যে ডক্টর ইউনূসের সরকার এমনকি তাদের ফোনও ধরেন না। ছাত্ররা যারা সরকারে আছে কিংবা যারা নীতি নির্ধারণী কাজ করছে তাদের সাথেও বিএনপির হাইকমান্ডের কোনো যোগাযোগ নেই। জামায়াতে ইসলামীর আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই হয়তোবা থেকে থাকতে পারে, আবার নাও থেকে থাকতে পারে। যদি থেকে থাকবে তাহলে জামায়াতে ইসলামের আমির দুদিন আগে বলছিলেন যে নির্বাচনের রোডম্যাপ তাদের দাবি না, এটা বিএনপির দাবি। কিন্তু আজকে আমি যখন আলোচনা করছি, যুগান্তর একটি সংবাদ দিয়েছে, তারা বলছে যে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে তারা সমস্যা প্রলম্বিত করবে। অর্থাৎ তারা এই নির্বাচন প্রশ্নে বিএনপির কাছাকাছি চলে এসেছে, বিএনপির সাথে এক সুরে কথা বলতে শুরু করেছে। কেন শুরু করেছে? হয়তো তারা বুঝছে যে এই সরকারের যে মোটিভ, সেই মোটিভ কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে দুরভিসন্ধিমূলক। এবং 2007 সালে যেমন আর্মি একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার পায়তারা করেছিল তৎকালীন মঈনুদ্দিন সরকার, ভারতে যেয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে ক্ষমতার ম্যান্ডেট চেয়েছিল। মঈনুদ্দিন যে ভারতে গিয়েছিল তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, প্রণব মুখার্জির কাছে কি চেয়েছিলেন, এই ধরনের কথাগুলো তো নানানভাবে নানান আলোচনা এসেছে, এটা অস্বীকার করার উপায় নেই। আজকে যদি সামরিক কর্তৃপক্ষ যদি ইউনূসের সরকারকে বাইপাস করে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য একটা ব্যবস্থা তারা তৈরি করতে চায়, নিঃসন্দেহে সেই সন্দেহ থাকাটা অমূলক কিছু নয়। কেননা ক্ষমতা এমন জিনিস, এটি মানুষকে অন্ধ করে দেয়, জনগণের সাথে দূরত্ব তৈরি করে দেয়। সেরকম যদি হয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে ভারত মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ইন্ধন দেয়নি দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য। কিন্তু আজকে যখন ভারতের পছন্দের সরকার ক্ষমতাচ্যুত, যখন আর্মি এবং শীর্ষ নেতৃবৃন্দ আওয়ামী লীগের পছন্দের লোকজন দিয়ে পরিচালিত, তখন যদি এই আর্মি কিংবা অন্যান্যরা চায় ক্ষমতাকে প্রলম্বিত করতে, ইউনূসের সরকারকে অকার্যকর করে তাদেরকে পাশ কাটিয়ে রেখে, এবং বুঝেই হোক না বুঝেই হোক ছাত্র এবং অন্যান্যদের মধ্যে ক্ষমতাকে প্রলম্বিত করার যেই নানান রকম যদি প্রলোভন তাদের সামনে থেকে থাকে, সেগুলোর চাপে পড়ে তাহলে ভারত সেই সরকারকে দীর্ঘমেয়াদী সমর্থন দেওয়ার জন্য রাজি হবে বলেই আমার ভয়। কেননা কেবলমাত্র সেনাশাসিত সরকার প্রলম্বিত হলে ভারতের চাওয়াটাই পূরণ হবে। আওয়ামী লীগ অন্যভাবে সমাজে, প্রশাসনে, শাসন ব্যবস্থায় ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে বলে আমার ভয়।